হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো আটটি বিরাট বড় খবর, যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার। তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, খুনের হুমকি আসছে, আমরা সব ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে, চিরদিনের মতো বন্ধ হলো শ্যামসুন্দরী কালী মন্দিরের দরজা। তো আমরা চলে যাচ্ছি, কোথায় যাব জানি না, আমাদের খুনের হুমকি দেয়া হচ্ছে, আমাদের উদ্বাস্তু করে দিল ওরা। কাঁদতে কাঁদতে এমনটাই বলেছিলেন শ্যামসুন্দরী কালী মন্দিরের পুরোহিত। অভিযোগ ওঠে গত 1 জানুয়ারি মন্দিরে আসেন কুণাল ঘোষ এবং স্থানীয় কাউন্সিলর। এরপরেই উত্তেজনা ছড়ায়, মন্দিরের পুরোহিতদের মারধর করা হয় বলে অভিযোগ। গতকাল রাতে মন্দিরের পুরোহিত জানিয়েছেন তারা এই জায়গা ছেড়ে চলে যাচ্ছেন। কোথায় যাবেন জানেন না, চাকরি বাড়ি পরিবার সব ছেড়েই যেতে হচ্ছে। গতকাল রাতে মন্দির বন্ধ করে কালী এবং শিবের মূর্তি নিয়ে সুকিয়া স্ট্রিটের ওই বাড়ি ছেড়েছেন মন্দিরের সেবায়তরা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা গিয়েছে দেবীর মূর্তি প্লাস্টিকে বেঁধে ট্রলি করে নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে মানিকতলার সুকিয়া স্ট্রিটে শ্যামসুন্দরী কালী মন্দিরে। বিগত কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে। প্রতিদিন হাজার হাজার ভক্ত সমাগম হতো এখানে। দুবেলা বিনামূল্যে দেয়া হতো ভোগ। তাবড় অভিনেত্রী, সঙ্গীত শিল্পী থেকে সমাজের উচ্চ স্তরের প্রতিষ্ঠিত মানুষ আসতেন। কেনা এসেছেন এই মন্দিরে। বিশেষ দিনে ভিড় উপচে পড়তো এলাকায়। অমাবস্যায় অন্ধকারে মায়ের পুজোর কাহিনীও ছড়িয়েছিল লোকমুখে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, আল্লাহর আইন ছাড়া কিছু চলবে না, বাংলাদেশের সংবিধান বদলের জল্পনা বাড়ালো জামাত। তো 1972 সালের সংবিধান কবর দেওয়ার ডাক দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিএনপি অবশ্য সেই দাবির সঙ্গে পুরোপুরি সহমত ছিল না, তবে জামাতে ইসলামী বাংলাদেশি ছাত্র নেতাদের সেই দাবিকে সমর্থন করেছিল। আর এইবার সেই দলেরই সহসভাপতি তথা প্রাক্তন সাংসদ মুজিবুর রহমান একটি জনসভা থেকে বললেন, আল্লাহর আইন ছাড়া দেশে অন্য কোনো আইন চলতে দেওয়া হবে না। তার দাবি, বাংলাদেশের সংবিধানে কোরআন সুন্নাহর আইন চালু করতে হবে। রিপোর্ট অনুযায়ী 3 জানুয়ারি ঢাকার ডেমরায় অনুষ্ঠিত হয় জামাতে ইসলামীর কর্মী সম্মেলন। সেখানেই মুজিবুর রহমান বলেছেন, জীবন বাজি রেখে দেশে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। এই দেশে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনে আবারও দলের নেতাকর্মীরা মাঠে নেমে আন্দোলন করবে, শহীদ হবে। সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম প্রকাশ্যে জামাতে ইসলামীর ছাত্র সংগঠনের প্রশংসা করেছিলেন। আবার ছাত্র নেতাদের সংবিধান বদলের দাবিকে সমর্থন জানায় জামাত। এই আবহে সংবিধান বদল নিয়ে বাংলাদেশ চর্চা এবং জল্পনা তুঙ্গে। এরই মাঝে জামাতের শীর্ষস্থানীয় নেতার এহেন মন্তব্যে জল্পনা আরও বেড়েছে। এর আগে গত 31 ডিসেম্বর বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে ঘোষণাপত্র প্রকাশ করার কথা বলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সেখানে মুজিববাদী সংবিধানকে কবর দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মহিলা চিকিৎসককে অভয়া করে দেওয়ার হুমকি শান্তিপুর হাসপাতালে, অভিযোগ সুপারের বিরুদ্ধে। তো শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সুপারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন হাসপাতালেরই প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক। তার অভিযোগ, তাকে নাকি নিজের ডিপার্টমেন্ট ছাড়া অন্য সব ডিপার্টমেন্টে কাজ করানো হচ্ছে। প্রতিবাদ করাই ওই মহিলা সিনিয়র রেসিডেন্ট চিকিৎসককে দ্বিতীয় অভয়া করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। গোটা ঘটনাটি জানিয়ে নদিয়ার শান্তিপুর থানা, নদিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং হেলথ সার্ভিসের ডিরেক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন ওই তরুণী চিকিৎসক। গত 31 ডিসেম্বর হাসপাতালের সুপার তাকে দ্বিতীয় অভয়া করে দেবার হুমকি দেন। অভিযোগকারী ওই মহিলা চিকিৎসক দাবি করেছেন 2024 সালের সেপ্টেম্বর মাসে তিনি শান্তিপুর হাসপাতালে যোগ দিয়েছেন। তারপর থেকে কাজের জায়গায় তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। রাতে হাসপাতালে নিরাপদ বোধ করছেন না তিনি, তাও রোস্টারে বিষয়টি বিবেচনা করা হচ্ছে না। তিনি বলেন, বিভিন্ন রকম অসহযোগিতা নিয়ে একাধিকবার তিনি হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন, কিন্তু কোনো ফল মেলেনি। তিনি বলেন, হাসপাতালের অন্য কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এখানকার অন্য চিকিৎসকরা যথেষ্ট সহৃদয়, এমনকি স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধেও আমাদের কোনো অভিযোগ নেই। তবে হাসপাতালের সুপার আমাকে পদে পদে হেনস্থা করছেন। যে ভাষায় উনি কথা বলছেন সেটা আমার কাছে একটা ভয়ানক অভিজ্ঞতা।
তো দেখুন আজকের আরও একটি বড় খবর, একেবারে পরিকল্পনা মাফিক এগোচ্ছিল জঙ্গিরা। পশ্চিমবঙ্গের চিকেন স্নেক কেটে ফেললেই বিচ্ছিন্ন উত্তর পূর্ব ভারত। তো অসমের যে জায়গায় জঙ্গি ঘাঁটির হদিস মিলেছে সেখান থেকে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের দূরত্ব খুব একটা বেশি নয়। যে জায়গাটায় ছিল জঙ্গিদের নিশানা, যে জায়গাটাকে নিজেদের মুঠোয় আনতে চাইছিল আনসারুল্লাহ বাংলা, উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। ভারতকে অস্থির করতে এই এলাকা বাংলাদেশের নজরে। এরই মধ্যে বাংলাদেশের মৌলবাদী নেতাদের মুখে 7 সিস্টার্স দখল থেকে কলকাতা দখলের কথা শোনা গিয়েছে। সেই লক্ষ্যের দিকে এগোতেই কি জঙ্গিদের প্রথম টার্গেট ছিল চিকেন স্নেক? গোয়েন্দাদের অনুমান জঙ্গিরা একেবারে পরিকল্পনা মাফিক এগোচ্ছিল, কারণ অসমের যে জায়গায় জঙ্গি ঘাঁটির হদিস মিলেছে সেখান থেকে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের দূরত্ব খুব একটা বেশি নয়। পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে খুব সংকীর্ণ একটি অংশ ভারতের, এতই সরু যে সেটা দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো, তাই একে বলা হয় চিকেন স্নেক। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগসূত্র এই এলাকায়। শিলিগুড়ি, মাটিরাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং চোপড়া এবং ইসলামপুরের কিছুটা অংশ এই চিকেন স্নেকের মধ্যে পড়ে। এই অংশকে শিলিগুড়ি করিডোরও বলা হয়। ভারতের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকা। চীনের সবসময় নজর থাকে এই চিকেন স্নেকের ওপর, তার কারণে এই অঞ্চল ভারতের হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। উত্তরবঙ্গের 3 জেলারও একই হাল হবে। আর এখন ভারতকে ক্ষতবিক্ষত করতে উদ্যত বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলির নজর এই চিকেন স্নেকের ওপর। তাই সামরিকগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরকে রক্ষা করতে ভারতও সবসময় তৎপর। এই এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনার ব্যাপক উপস্থিতি রয়েছে। ভারতীয় সেনা এবং বিএসএফ এর অনেকগুলি ইউনিট এই এলাকায় বছরভর মোতায়েন থাকে। বাগডোগরা এবং হাসিমারায় 2টি সুবিশাল বিমান ঘাঁটিও রয়েছে ভারতের। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মহাত্মা গান্ধী ইন্দিরাকে মুসলিমরা খুন করেনি, বাংলার মুসলমানদের নিয়ে বড় বার্তা ফিরহাদের। তো বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে ফের বিস্ফোরক ফিরহাদ হাকিম মঞ্চ থেকে বললেন, রাজ্যে একটা ধারণা তৈরি করা হচ্ছে মুসলিম মানেই উগ্রপন্থী। অতীতে ভারতবর্ষে যে কজন রাজনৈতিক নেতা খুন হয়েছে, ইন্দিরা গান্ধী থেকে মহাত্মা গান্ধী বা অন্যান্য নেতা, কাউকেই মুসলিমরা খুন করেনি। তাহলে কেন শুধু শুধু মুসলিমদের বিরুদ্ধে এভাবে বিদ্বেষ তৈরি করা হচ্ছে? এরই পরে তিনি বলেছেন, আমি বলছি না সবাই ভালো, যারা বাংলাদেশে খুন করছে বা যারা উগ্রপন্থী কার্যকলাপ করছে তাদের শাস্তি হওয়া উচিত, কিন্তু সব মুসলিম খারাপ নয়। এখানে সাম্প্রদায়িকতার সুরসুরি দিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে খারাপ দেখানোর চেষ্টা হচ্ছে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করবই। বাংলাদেশের অস্থির পরিস্থিতির প্রেক্ষিতে এর আগে মুসলিম প্রসঙ্গে মন্তব্য করেছিলেন ফিরহাদ, জানিয়ে বিতর্ক দানা বেঁধেছিল। গত জুলাই মাসে একটি ধর্মীয় অনুষ্ঠানে ফিরহাদ যা বলেছিলেন তার নির্যাস, যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা। আর সেই বক্তৃতার ভিডিও নিয়ে সরব হয়েছিল বিজেপি। এমনকি মুখ খুলেছিলেন দেবরার বিধায়ক হুমায়ুন কবির। তার বক্তব্যকে স্বাগত জানিয়েছিলেন বিরোধীরাও। কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদের যে মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে তাকে নস্যাৎ করে আনুষ্ঠানিকভাবে তার নিন্দা করতে হয়েছে তৃণমূলকে। এবার আরও একবার মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মুখ্যমন্ত্রী যেটা বলছেন ভুল বলছেন। মমতার মন্তব্যে ফুঁসছে আলু ব্যবসায়ীরা। তো আলু নিয়ে সমস্যার সমাধান এখনো হয়নি। রাজ্যের এই সিন্ডিকেট ভাঙতে কয়েকদিন আগেই কড়া বার্তা দিয়েছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষকে বঞ্চিত করে ভিন রাজ্যে আলু পাঠানোর ওপরের কড়া নির্দেশিকা জারি করেছিলেন তিনি। রাজ্যের মানুষের জন্য আলুর যথেষ্ট যোগান না থাকায় বাজারে অগ্নিমূল্য হয়ে উঠেছিল আলু। বাড়তে বাড়তে আলুর দাম পৌঁছেছিল প্রতি কেজি 40 টাকা দরে। আলুর মূল্য বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জায়গা ধরে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন মমতা। বিশেষ করে গড়বেতার অসাধু চক্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। সরাসরি গড়বেতার অসাধু চক্র নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, গড়বেতার একটি চক্র পুলিশের সঙ্গে মিশে গিয়ে বাইরে আলু পাচার করছে। রাজ্যের প্রশাসনিক প্রধানের এই মন্তব্যের পর ব্যাপক শোরগোল পড়ে যায় প্রশাসনিক মহলে। এই চাপানোতরের মধ্যেই জোর গলায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করলেন গড়বেতার আলু ব্যবসায়ীরা। এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক বরুণ পণ্ডিত অভিযোগ করেছেন, হয় মুখ্যমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে, তা না হলে তিনি জানেন না। পাশাপাশি পাল্টা চাপ দিতে নতুন আলু না কেনার হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, চীনে HMPV ভাইরাস হানায় মৃত্যু ছড়ালো 200, সতর্কতা জারি ভারতে। এখনই উপসর্গ জেনে নিন। তো 5 বছর পর অতিমারির স্মৃতি আবারও উস্কে দিল চীন। নতুন করে ছড়িয়ে পড়ছে হিউম্যান মেটোপনিউমো ভাইরাস।
বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই শয়ে শয়ে মানুষ হাসপাতালে ভর্তি, উপচে পড়ছে হাসপাতালের বেড। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলি দেখে বিশ্বজুড়ে নতুন করে প্যান্ডেমিকের আশঙ্কা তৈরি হয়েছে। তবে এই ভিডিওগুলির সত্যতা এখনও যাচাই করা যায়নি, যদিও বিশেষজ্ঞদের সতর্ক করে বলেছেন যদি ভাইরাসটি ছড়ায় তাহলে তা কতটা প্রাণঘাতী হতে পারে তা নিয়ে চিন্তা হওয়া স্বাভাবিক। যদিও একাধিক সর্বভারতীয় আন্তর্জাতিক মাধ্যমে প্রকাশিত হয়েছে তথ্য সমৃদ্ধ খবর, শেষ খবর পাওয়া পর্যন্ত চীনের সরকারি হিসেবে মৃত্যু হয়েছে 207 জনের, আক্রান্ত 9,000-এর বেশি। এইচএমপিভি বা হিউম্যান মেটোপনিউমো ভাইরাস মূলত শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়। চীনের রোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে নতুন বছরের শীতে এই ভাইরাসের সংক্রমণ বেড়েছে। শিশু এবং প্রবীণরা এই ভাইরাসের সবচেয়ে বেশি শিকার হয়েছেন। অতিরিক্ত গুরুতর পরিস্থিতিতে নিউমোনিয়া এবং ব্রঙ্কাইটিসের মতো সমস্যা দেখা দিতে পারে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।